আমিনুর ছেলেটা অনেক রসিকতা করে। কিরে, ক্লাসের সময় তো হয়ে গেল, চল ক্লাসে যাই। ক্লাস শেষ হয়ে গেল। কিরে বাসায় যাবি না? চল বাসায় যাই। দোস্ত, আমার না একজনকে নিয়ে বাসায় যেতে হবে রে। তার সাথে না গেলে যে কি করবে আমার সাথে আমি নিজেও জানি না। কি মামা, কোনো মেয়ের সাথে কি চক্কর চলতেছে নাকি? বলে কিন্তু ট্রিট দিতে হবে। তুই কি যে বলিস। ওকে যাই তাহলে, বাই। আমিনুর চলে গেল। ওর সাথে ভালোই বন্ধুত্ব শুরু হয়েছে। আপু ও চলে আইছে। কি রে, কার জন্য অপেক্ষা করতেছস? কারো জন্য না আপু, ভাবলাম তোমার সাথে গল্প করতে করতে বাসায় গেল কেন, বোর ফিল লাগবে না তাই। ঠিক করেছিস, আমারও না একা যেতে ভালো লাগে না রে, তাই প্রতিদিন আমাকে সঙ্গে করে বাসায় নিয়ে যাবি। ওকে নিয়ে যাব। এখন চলো দিই, রিক্সায় করে যাচ্ছি। মামা, থামান থামান। তোমার আবার কি হলো, এখানে নামলে কেন? বেশি কথা না বলে চল আমার সাথে। আপুর সঙ্গে সঙ্গে যাচ্ছি। আপু তুমি ফুচকার দোকানে এলা কেন? আমি ফুচকা খাবো, প্লিজ কিনে দে না। ওকে, কিন্তু ফুচকা শেষ হওয়ার পর সোজা বাসায় যাব। ঠিক আছে মামা, 1 প্লেট ফুচকা দেন তো। কি রে, তুই খাবি না? আসলে এই ফুচকা টুচকা আমার ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, তোর খেতে হবে না, আমি খাবো, আর তুই সেটা দেখ তাহলে। আহ, কি সুন্দর বাচ্চাদের মতো মুখের ভিতর সাবার করতেছে। মনে হয় এখনই ওই রসালো ঠোঁট দুইটা আমার দখলে নিয়ে আসি। কি রে, হা করে তাকিয়ে কি দেখতেছস? তোমারে এই রে, কি বলে ফেললাম রে। হইছে হইছে, আর তাকিয়ে থাকা লাগবে না, চল আমার খাওয়া শেষ। বিল দিয়ে সোজা বাসায় চলে গেলাম। আপু উপরে উঠে চলে গেছে। রুমের বেল বাজিয়ে আমি শখ খেলাম। শখ খাওয়ার কথা, কেননা আমার জান পাখি ময়না কিটু আপুটা আজ বাসায় আসছে তিশা। তার সঙ্গে বড় ভাইও আইছে। এতদিন বড় ভাই ব্যবসার কাজে বাহিরে ছিল, আর ভাবি তার বাবার বাড়ি। কেননা ভাবি প্রেগনেন্ট, আর আমার পরিবারের সবচেয়ে আমায় ভালোবাসে সে হচ্ছে আমার ভাবি। ভাইয়া কেমন আছো? আমাকে তুমি তো ভুলেই গেছো, আমার খবরটাও নাওনি তুমি। আরে আমার লক্ষ্মী বোন, আমি কি তোকে ভুলতে পারি বল? তাও ঠিক, তাহলে আমার চকলেটটা দাও। ওকে, ভিতরে চল, দিতেছি। ওকে চলো। এই নে তো চকলেট, এবার খুশি তো? আমার লক্ষ্মী ভাইয়া। বলে চলে গেল। ফ্রেশ হয়ে খেতে গেলাম, খেয়ে একটু পরে ঘুমিয়ে গেলাম। সকালবেলা ভাইয়া, ও ভাইয়া, ওঠো, কলেজে যাবা না? একটু পরে আপু, এখনই উঠবা, না হলে তোমার পানি দিয়ে দেবো তোমার গায়ে। না না লক্ষ্মী বোন, এই তো উঠতেছি। এক লাফ দিয়ে উঠে পড়লাম। ফ্রেশ হয়ে কিছু খেয়ে কলেজের দিকে রওনা হব। ভাইয়া আসার সময় চকলেট নিয়ে আইসো। তার বলতে হয় মহারানী। বেরিয়ে গেলাম। রাস্তার কাছে গিয়ে দেখি আপু আগের থেকে রিক্সা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। তোর জন্য কতক্ষণ ধরে দাঁড়িয়ে রইছে, আর তোর কোনো খবর নাই। আমি কি জানতাম নাকি তুমি আমার জন্য দাঁড়িয়ে থাকবা? জানলে আগেই আসতাম। বুঝলাম, এখন তো তাড়াতাড়ি উঠবি। উঠে আপুর সাথে অনেক কথা বলতে বলতে কলেজে চলে আইলাম। রিক্সা ভাড়া দিয়ে ভিতরে যাব, যে দেখি প্রিয়া আজকেও দাঁড়িয়ে রয়েছে আমাকে দেখে। ফয়সাল, ও ফয়সাল, এদিকে আয় তো। আপু তুমি ভিতরে যাও, আমি আসতেছি। না না, আমি যাব, দেখি কি বলে। ওকে চলো তাহলে। কালকের কথা কি ভেবে দেখলে? কিসের কি কথা? আসলে আপু, আমি ওকে ভালোবাসি, তুমি একটু বুঝিয়ে বলো না। কি বলবি বল। আপু শোনার পর কান্না করে দিল। এক দৌড়ে চলে গেল। আপু শোনো শোনো। না, শুনে চলে গেল। আমি তার পিছন পিছন দৌড় দিব, আর আমার হাত প্রিয়া ধরে ফেলছে। জবাব না দিয়ে কই যাও? ঠাস ঠাস ঠাস। তোকে কাল বলছিলাম না আমি তোকে ভালোবাসি না, আমি তামান্নাকে ভালোবাসি। আজ তোর কারণে ও আমাকে ভুল বুঝলো। তামান্নাকে খুঁজতে খুঁজতে কোনো জায়গায় পাইলাম না। এখন কলেজের ছাদই বাকি, তাই ছাদে যেয়ে দেখি আপু এক কোণে বসে কান্না করতেছে। আপু তুমি কান্না করতেছো কেন? তোকে কি বলতে হবে আমি কান্না করি কেন? যা তুই তোর লেভেলের কাছে যা, এইখানে কি তোর? আসলে আপু আমি ওকে ভালোবাসি না, ও আমার শুধু বন্ধু আর কিছু না। সত্যি তো? 100% সত্যি। তুমি ওভাবে কান্না করে চলে আইছো কেন? তুই কি বুঝোস না আমি তোকে ভালোবাসি? তোকে অন্য মেয়ের পাশে দেখলে আমি তোরে রাগ করি। আপু আমি তোমাকে অনেক ভালোবাসি। ইস, ঢং দেখে আর বাঁচি না। একবার প্রপোজও করলো না, আবার বলে ভালোবাসি। আমি তো জানি না কিভাবে প্রপোজ করে, এর আগে তো কোনোদিন করি নাই। অত কিছু বুঝি না, তুমি যেমনে পারো প্রপোজ কর, না হলে এক্ষুনি এখান থেকে চলে যাব। আচ্ছা ট্রাই করে দেখি তাহলে। তামান্না হবে আমার পথ চলার সাথী। দেবে কি তোমার সাথে সারা জীবন থাকার অনুমতি? নীলিমা, আমি তোমাকে ভালোবাসি, দেবে কি সুযোগ? নীলিমা চোখগুলো বড় হয়ে ঝলঝল করছিল। মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি দিল। আমি দাঁড়ালাম। আমার দাঁড়ানোতেই তামান্না আমাকে জোরে জড়িয়ে ধরলো। আমি তাকে জড়িয়ে ধরলাম। এতদিন কেন বলস নাই? আগে কি এত কিছু জানতাম? জানলে তো কবেই বলে দিতাম। চলো একটু ঘুরে আসি। ওকে চলো। দুইজন মিলে
অনেক ফ্রি হয়ে গেলাম। আমাদের প্রেম চলতে চলতে আমাদের প্রেম কাহিনী 3 মাস হয়ে গেছে। ও সবসময় যা চাইতো তাই দিতাম। ওর অনেক আবদার পূরণ করতাম। আবদারগুলো অনেক কঠিন ছিল, যেমন রিকশায় করে ঘুরে বেড়ানো, ফুচকা খাওয়া ইত্যাদি। একদিন আমি আর তামান্না সন্ধ্যার সময় ছাদে গিয়ে কথা বলতেছিলাম। হঠাৎ বললাম, তামান্না, আমার না একটা মিষ্টি খেতে মনে চাইছে। তুমি একটু বসো, আমি ফ্রিজ থেকে মিষ্টি নিয়ে আসছি। উম, আমি ওই মিষ্টি যাচ্ছি না, আমি তোমার ওই গোলাপি মিষ্টি চাইছি বোকা। শখ কত, কখনোই দিব না। তাহলে থাকো তুমি, আমি গেলাম চলে। বাবু দেখি রাগ করছে, যার মিষ্টি খেতে মনে চায় সে জোর করে খেতে পারে, কেউ কি মানা করছে নি? অমনি কাছে গিয়ে 4 ঠোঁট এক করে দিলাম। হঠাৎ কারো হাত আমার পিঠের উপর পড়লো। সঙ্গে সঙ্গে তামান্নাকে ছেড়ে দিলাম। পিছন ফিরে তাকিয়ে দেখি তামান্নার আব্বু। আমি তো ওইখানেই শেষ। হাঁটু কাঁপা শুরু করে দিছে। সঙ্গে সঙ্গে ঠাস 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 আমার গালে পড়লো। বকাটে ছেলে, তুই আমার মেয়ের সাথে এইসব করলি? তোর লজ্জা করে না? আজই তোকে বাড়ি ছাড়া করবো, দাঁড়া। আঙ্কেল, ভুল হয়ে গেছে, মাফ করে দেন। অনেকবার বললাম। তোর সাহস হলো কিভাবে? তোর সাহস হলো কিভাবে আমার মেয়েকে? সিসি, এ আমি কি দেখলাম? আমার মান সম্মান সব শেষ। আঙ্কেল, আমি ছোট মানুষ, আমাকে মাফ করে দেন। হ্যাঁ, তোরে মাপ করতে পারি, যদি আর কোনোদিন আমার মেয়ের সামনে না আসিস। আঙ্কেল, আমি তামান্নাকে ভালোবাসি, প্লিজ আমাদেরকে মেনে নেন। ঠাস জোরে একটা আমাকে দিয়ে ব্লেন্স হাড়ি পড়ে গেল। তুই আমার বুকে ফেলে দিলি? তোর এত বড় সাহস! অমনি ঠাস 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 করে তোকে আমি ভালোবাসি বলে তুই আমার আব্বুকে ফেলে দিলি। তোকে যেন আমি আমার সামনে না দেখি। আজকের পর থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। দূর হ আমার চোখের সামনে থেকে। তুমি কিন্তু আমাকে ভুল বুঝলা। তোকে যেতে বলছি না, লম্পট! আর এক মুহূর্ত না দেরি করে চলে এলাম রুমে। রাত ভরে চোখের পানি দিয়ে বালিশ ভিজালাম। সকালবেলা আম্মুর একটা জরুরি কাজ পড়ে গেল, তাই আমাকে জোর করে মার্কেটে পাঠালো। যেতে মন না চাইলেও যেতে হলো। আমিনুরকে সঙ্গে নিয়ে আমরা মার্কেটে যাচ্ছিলাম। হঠাৎ দেখতে পেলাম রাস্তার ওই পাশে কিছু মানুষের ভিড়। আমিও গেলাম। তারপর যা দেখলাম তা দেখে আমি একদম স্তব্ধ হয়ে গেলাম। এখানে মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে। একটি লোকের অনেক ক্ষতি হয়েছে। মনে হয় লোকটিকে কিছুক্ষণের মধ্যে হসপিটালে না নিলে বাঁচবে না, কিন্তু কেউ লোকটিকে নিচ্ছে না। সবাই ছবি তুলছে আর ভিডিও করতেছে। এটা হয়তো গল্প, কিন্তু বাস্তবে এরকম অনেক উদাহরণ আছে। আমি লোকটির কাছে গেলাম। এইটা তো তামান্নার বাবা। উনি আমাকে বললেন, বাবা আমাকে বাঁচাও, আমি মারা গেলে আমার পরিবারের সবাই অসহায় হয়ে যাবে। তারপর তিনি আর কিছু বলতে পারেনি। আমি আর আমিনুর তাকে নিয়ে সোজা হসপিটালে চলে গেলাম। তারপর ডাক্তার দেখালাম। কিছুক্ষণ পর ডাক্তার বেরিয়ে আসলো। ডাক্তার, পেশেন্টের কি খবর? দেখেন, এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না। রোগীর অবস্থা অনেক সিরিয়াস। জলদি অপারেশন আর 2 ব্যাগ রক্ত না হলে রোগীকে বাঁচানো যাবে না। আপনি রোগীর কি হন? যাই হই না কেন, আপনি এখন বলেন রক্তের গ্রুপ কি, আর অপারেশন করতে কত টাকা লাগবে? রক্তের গ্রুপ বি প্লাস, আর অপারেশন করতে লাগবে আপাতত 4 লক্ষ। অনেক কষ্টে 1 ব্যাগ রক্ত জোগাড় করলাম, আর আমি 1 ব্যাগ দিলাম। এবার টাকা পাই কই? টাকাগুলো আমাকে জোগাড় করতে হবে। তামান্নার পরিবারের এত জলদি টাকা দিতে পারবে না, তাই আমি সোজা বাসায় চলে আসলাম আর আব্বুর রুমে চলে গেলাম। আব্বু এই সময় অফিসে থাকে, আম্মু রান্নাঘরে। আমি গিয়ে আব্বুর বালিশের নিচ থেকে আলমারির চাবিটা নিলাম। সেখান থেকে 5 লক্ষ টাকা নিলাম। আর এত কিছু চিন্তা করার সময় নাই। আমি তারপর হসপিটালে চলে গেলাম। 4 লক্ষ টাকা অপারেশনের জন্য, আর 1 লক্ষ টাকা অন্য খরচ যতদিন হসপিটালে থাকে। তারপর ওনার অপারেশন শুরু হলো। আমিনুর ওনার মোবাইলটি নিয়ে ওনার বাড়িতে ফোন দিল। দেখলাম প্রথমে তামান্নার নাম্বারটি। এত কিছু চিন্তা না করে ফোন দিতে বললাম। রিসিভ হলো। হ্যালো আব্বু। আমি আপনার আব্বু না, উনি অ্যাক্সিডেন্ট হয়েছে, তাড়াতাড়ি হসপিটালে আসেন। আমিনুরকে বসিয়ে কিছু ওষুধ আনতে নিচে গেলাম। যখন আমি ওষুধ আনতে নিচে গেলাম তখন দেখলাম তামান্না উপরে যাচ্ছে কান্না করতে করতে। ওষুধ কিনে নিয়ে উপরে চলে গেলাম। উপরে গিয়ে যা দেখলাম তা দেখে আমি একেবারে অবাক হয়ে গেলাম। কার জন্য এত কিছু করলাম? আমি উপরে গেলাম। সেখানে গিয়ে যা দেখলাম তা দেখে আমার উপর আকাশ ভেঙে পড়ল। আমি দেখলাম তামান্না অন্য একটি ছেলের কাঁধে মাথা রেখে কাঁদছে। ব্যাপারটা বুঝতে পারলাম না। আপনারাও মনে হয় বুঝতে পারেননি। তাহলে বুঝাই। এর আগে শরীফুল তামান্নাকে 3 বার প্রপোজ করছে, রাজি হয় নাই। আর এখন যা দেখলাম সেটা কেমনে সম্ভব সেটাও বুঝিয়ে বলি।
তামান্না যখন উপরে গেল, গিয়ে সোজা ডাক্তারের রুমে যায়। ডাক্তার, আমার বাবা কোথায়? টেনশন করবেন না, আপনার বাবার অপারেশন হচ্ছে। আর বাইরে যে লোকটি দাঁড়িয়ে আছে উনি আপনার বাবাকে হসপিটালে এনেছেন এবং রক্তসহ অপারেশনের ও সব খরচের টাকা উনি দিয়েছেন। তারপর তামান্না আর শরীফুল কথা হয়, বাকিটা জানি না। আমি আর আমিনুর আসার সাথেই শরীফুল তামান্নাকে আমাদের সাথে পরিচয় করানোর জন্য আমাদের দিকে আসে। তামান্না, এই হচ্ছে আমিনুর, আর পাশে যে দাঁড়িয়ে আছে সে তোমার বাবাকে। এবার তামান্না শরীফুলকে আর কথা বলতে না দিয়ে সে বলা শুরু করলো। বুঝতে পেরেছি, সে আমার বাবাকে অ্যাক্সিডেন্ট করেছে। আর কেন করেছে সেটাও ভালো করে বুঝতে পেরেছি। ওই দিন আমার বাবা তোকে থাপ্পড় আর বকাটে বলায় তুই আমার বাবাকে অ্যাক্সিডেন্ট করিয়েছিস। জোরে জোরে কথাগুলো বলছিল, আর আশেপাশে অনেক মানুষ ছিল, সবাই শুনছিল। আর কথাটি মুহূর্তের মাঝে ভাইরাল হয়ে গেল, কিন্তু কেউ আসল কথাটি শুনছিল না। এদিকে তামান্নার বাবার অপারেশন চলছিল। আমাকে তামান্না আর ভিতরে যেতে দিল না। আমি অনেকবার বলতে চেয়েছি, কিন্তু তামান্না এবং শরীফুল বুঝতে চাইল না। শরীফুলও আমায় ভুল বুঝলো, ওর জন্য এত কিছু করলাম। আমি আর আমিনুর চলে আসলাম সেখান থেকে। আর এদিকে এই কথাটি অনেকভাবে ছড়িয়ে গেল আমাদের এলাকায়। যেহেতু আমার বাবা অনেক বড় অফিসে কাজ করে, তাই সবাই এক নামে চিনে, তাই কথাটি একটু বেশি ভাইরাল হলো। আমাদের দেশে এই একটা বাজে স্বভাব, ভালো কিছু ভাইরাল কম হয় আর খারাপ জিনিস ভাইরাল হয় বেশি। কিন্তু আমারটা তো খারাপ কোনো কিছু না, কিছুই বুঝতে পারলাম না। এদিকে কথাটি আমার বাবা ও ভাইয়ার কানেও গেল। আর এদিকে তামান্নার বাবার জ্ঞান ফিরছিল না। ডাক্তার বলেছে 7-8 দিন লাগবে উনি সুস্থ হয়ে কথা বলবে, কিন্তু উনি ছাড়া কেউ সত্যিটা জানে না, এবং শরীফুলও না। তবুও সে আমার পাশে ছিল, এটাই আসল বন্ধুত্ব। আর এদিকে আমায় আর কেউ দেখতে পারছিল না। সবাই আমায় দেখলে নানান কিছু বলা শুরু করেছে। আমি কাউকে কিছু বলছি না, ভিতরটা একদম ভেঙে চুরে একাকার হয়ে গেল। কি করলাম আর কি হলো? এই জন্যই তো কোনো এক মানুষ বলেছিল, উপকারীকে বাঁকে খায়। আমার ক্ষেত্রেও তাই, ভালো করতে চাইলাম, আর কি হলো? তারপর সারাদিন বাড়িতে যাইনি। রাত 9টার দিকে গেলাম, সারাদিন কিছু খাইনি। রাতে বাড়িতে গিয়ে তিশাকে বললাম ভাত দিতে, পেটে অনেক ক্ষুধা। তিশা ভাত দিল। আমি যেইমাত্র ভাত মুখে দিব, ঠিক তখন কেউ আমার মুখের ভাত কেড়ে নিয়ে ফেলে দিল। আমি মনে করেছিলাম আব্বু, কিন্তু ঘটনাটি তার উল্টো। আব্বুও না, কাজটি করেছিল আম্মু। আমি একদম অবাক হয়ে গেলাম, আম্মু এই কাজটা করতে পারলো? ঠিক তখন আব্বু আর ভাইয়া এসে বলল, এই বাড়ি ভাগ তোর জন্য বন্ধ, আজ থেকে এই বাড়িতে থাকা তোর জন্য বন্ধ। কেন? তুই জানিস না কেন তুই এতটা নিচু? আমি আগে জানতাম না। একটা মেয়ের জন্য মেয়েটার বাবাকে গাড়ি চাপা দিয়েছিস। তুই আমার সন্তান, আমার ভাবতেও ঘৃণা করছে। দেখো আম্মু, তোমাদের কোথাও ভুল হচ্ছে। খবরদার, তোর ওই পাপি মুখে আর মা ডাকবি না। এবার বল, আমার আলমারি থেকে 5 লাখ টাকা কে নিয়েছে? আমি কিন্তু কিছু বলার আগেই ভাইয়া আর আব্বু এসে আমাকে 4-5টা চড় দিল, আর বলছিল তুই একটা চোর, তোর মতো কোনো চোরের এই বাড়িতে জায়গা হবে না, তুই অনেক পাপ করেছিস। আর না, আমাকে এমনভাবে ভাইয়া আর বাবা চড় মারছিল, আর মা পাশে দাঁড়িয়েছিল, কিছু বলছে না। মনে হচ্ছে না আমি তার সন্তান। আব্বু আর ভাইয়া মারছে, এতটা কষ্ট লাগছে যতটা না কষ্ট লাগছে ওই মুখগুলো দেখে, যে মুখগুলো একসময় আমাকে কত আদর করত, আর আজ তারাই আমাকে এভাবে মারছে। আর আমার মা পাশে দাঁড়িয়ে আছে। এর থেকে কষ্টের দৃশ্য পৃথিবীতে আর হয় না। শুধু একজন আমার জন্য কেঁদেছিল, সেটা হলো তিশা। আব্বু আর ভাইয়া আমাকে নয়, যেন তিশাকে মারছিল। কিন্তু একটা সময় তিশার সাথে ঝগড়া লেগে থাকতাম, একজন আরেকজনকে দুইটি চোখে দেখতে পারতাম না। ভাই বোনের ঝগড়া তো বুঝতেই পারছেন, কিন্তু সেই তিশা আমার জন্য কাঁদছে, আর একটি মানুষের চোখে কোনো পানি নেই। তারপর আব্বু ভাইয়াও আম্মু চলে গেল। যাওয়ার আগে বলেছিল কাল সকালে যেন আর আমাকে না দেখে। সবাই যাওয়ার পর তিশা আমার কাছে আসলো। জীবনে কোনোদিন দেখি নাই আপন বাবা ভাই এভাবে নিজের ছেলে ও ছোট ভাইকে মারতে। ছেলে না হয় একটা ভুল করেই ফেলেছে, এই জন্য এভাবে কেউ মারে? তিশা কান্না করছিল আর কথাগুলো বলছিল, আসলে আল্লাহ তাআলা সবার কপালে বোন নামক হীরের টুকরোটি দেয় না, যাদের আছে তারাই ভাগ্যবান। তারপর তিশা নিজের রুমে চলে গেল। রুমে যাওয়ার আগে আমাকে বলেছিল, ভাইয়া তুই কি কাল চলে যাবি? চলে যা, এই নিষ্ঠুর বাড়িতে থাকার চেয়ে চলে যাওয়া অনেক ভালো। এই বলে তিশা চলে গেল। আমি শুধু ভাবছি এত বড় ভুল মানুষ বোঝে কিভাবে।
যাক, এই উসিলাই সবাইকে চিনা গেল। আমিনুরকে একটা ফোন দিলাম, তারপর আজকের আর কালকে সব কাহিনী খুলে বললাম। তারপর আমিনুর আমাকে ভোর 4টার দিকে তার বাড়িতে সবকিছু নিয়ে যেতে বলল, ওখানে থাকার জন্য না, শেষবারের মতো দেখা করতে। তারপর ডায়েরিটা লিখতে বসলাম, আজকের সব কথা লিখলাম। তারপর ব্যাগপত্র গুছিয়ে নিলাম। পেটে অসম্ভব খিদা, কি করব, নিজের রুমেও কোনো খাবার নাই। আজকে যদি ভাবি বাড়িতে থাকতো তাহলে হয়তো আমার সাথে এমনটা হতো না। ভাবি আমাকে তার ছোট ভাইয়ের মতো দেখতো, কেউ আমাকে বকা পর্যন্ত দিতে পারেনি। ভাবি সবসময় আমার পাশে থাকতো। আমার যত অন্যায় থাকুক না কেন, ভাবি তার বাবার বাড়িতে গিয়েছে কিছুদিন হলো, নিজের আম্মু যেখানে কিছু বলেনি সেখানে ভাবি তো অন্য কেউ। তারপর আম্মু, আব্বু আর ভাইয়ের উদ্দেশ্যে একটা চিঠি লিখলাম। চিঠির অবিকল অংশ ডায়েরিটাও তো লিখলাম। চিঠিটা হলো, প্রিয় আব্বু, আম্মু এবং ভাইয়া, আশা করি সবটা চিঠি পড়ে তারপর ছিঁড়ে ফেলবে। এটাই আমার চাওয়া তোমাদের কাছে। তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই। তোমরা আজকে যা করেছো সেটা না করলে আমি মানুষ চিনতে পারতাম না। আজকের ঘটনাটি ছিল মিথ্যা, তোমাদেরকে বোঝাতে পারিনি। আজকে আমি তামান্নার বাবাকে অ্যাক্সিডেন্ট করিনি, আমি তো ওনাকে বাঁচাতে নিয়ে গিয়েছিলাম হসপিটালে। কে যেন অ্যাক্সিডেন্ট করেছে, নিজের শরীর থেকে রক্ত দিয়ে ওনাকে বাঁচাতে চেয়েছি। আম্মু